জেতা আসন থেকে সরিয়ে অন্য আসনে প্রার্থী। দুটি আসনেই খারাপ ফল বিজেপির। লোকসভা ভোটে খারাপ ফল, দলের সিদ্ধান্তে অভিমানী দিলীপ ঘোষ। ক্ষুব্ধ দিলীপের মুখে ষড়যন্ত্রের তত্ত্ব। টালমাটাল মুহূর্তে দিলীপের পাশে দলের বিধায়করা দাঁড়িয়েছেন। এবং এই ফলাফলের সামনে আসবার পর গত 6 জুন দিলীপ ঘোষ কি বলেছেন আগে শোনাই আপনাদের। ছিল যদি ভুল প্রমাণ হয় বা সাফল্য না আসে, মনে করতে হবে কোথাও ভুল আছে, দোষ আছে, ঠিক দেখা উচিত, শুধরানো উচিত, তাহলে এগোতেই পারবো না। এটাও অনেকের মনে হচ্ছে, আমারও তাই মনে হয়েছে। আমাকে ওখান থেকে নাম পাল্টালে কমপক্ষে মেদিনীপুরটা যেতে যেত। সবই তো ওনাদের হাতে, পার্টিরও দায়িত্ব ওনাদের হাতে, এই নির্ণয় নেওয়ার দায়িত্ব ওনাদের হাতে, সেই জন্য এটার সমাধান বার করার দায়িত্ব ওনাদের হাতে। আমি জানি না, গত 3 বছর 3.5 বছর ধরে আমার হাতে কোনো নির্ণয়ের দায়িত্ব ছিল না, কোনো কোথাও মতামত নেওয়া হয়নি। সেই জন্য পার্টি যারা ডিসিশন নিয়েছেন, আজকে প্রদেশের নেতা, কেন্দ্রের নেতা যারা দেখেন পার্টির যে সিস্টেম আছে, তারা চালিয়েছেন, ডিসিশন নিয়েছেন। এবার থিঙ্কিং করা উচিত যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। কোন নির্ণায়ক ভূমিকায় গত 3 থেকে 3.5 বছর দিলীপ ঘোষ তিনি ছিলেন না বলেই জানালেন। এবং এই যে হার, এতগুলো জেতা আসন যে বিজেপির হাতছাড়া হলো, সেই বিষয় নিয়ে পর্যালোচনা দরকার রয়েছে। এবং সেই বিষয়টি যখন উত্থাপিত হলো, যখন দিলীপ ঘোষের এই মন্তব্য উঠে এলো, ঠিক তারপর ঠিক 24 ঘন্টা পর আরও একবার দিলীপ ঘোষ কি বলেছেন, অর্থাৎ দিলীপ ঘোষের বক্তব্য আরও একটা সামনে এসেছে, সেটা শোনাই আপনাদের। লোকসভায় সময় দিয়েছি, মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি। গত 1 বছর 1.25 বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি, তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কী হয়েছে। বিজেপির অন্যান্য বিধায়করা তারাও পাশে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষের। এবং নীলাদ্রি শেখর দানা বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন, কার্যত হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন দিলীপ ঘোষকে। শোনাই তার বক্তব্য। আমাদের পশ্চিমবাংলায় যত সামনের সারি নেতৃত্ব রয়েছেন, দিলীপবাবু তার থেকে ব্যতিক্রম নয়। মিদনাপুরের সাংসদ ছিলেন, দুর্গাপুরে গিয়ে তিনি লড়াই করলেন, এটা দলের নির্দেশ। দিলীপবাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি। দিলীপবাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় 18 জন সাংসদ নির্বাচিত হয়েছে। দিলীপবাবুর নেতৃত্বে অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে। অতএব দিলীপবাবুর জায়গাতেই থাকবেন। তিনিও ছোটখাটো একটা হিমালয়ের মতো দণ্ডমান শিখর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার মানসিকতা হচ্ছে সমুদ্রের মতন অতল গভীর। কিন্তু জনগণের উপরে তো আমরা তো আর কিছু বলতে পারি না, জনগণ শেষ কথা বলে। নীলাদ্রি শেখর দানার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। সেখানেও তিনি কার্যত দিলীপ ঘোষেরই পাশে দাঁড়িয়েছেন দীর্ঘদিন ধরে। অর্থাৎ দিলীপ ঘোষ 2019 সালে যখন নেতৃত্বে ছিলেন, তিনি রাজ্য বিজেপি সভাপতি ছিলেন, ঠিক সেই সময় 18টি আসন পায় বিজেপি। এবং তারপর দিলীপ ঘোষকে নিজের জেতা আসন থেকেও সরিয়ে দেওয়া হয়। এবং তারপরেই দেখা গেল মেদিনীপুর এবং একই সঙ্গে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্র, দুটি আসনই হাতছাড়া হয় বিজেপির। এই নিয়ে অগ্নিমিত্রা পলের বক্তব্য শোনাই আপনাদের। এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকেই এবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির টিকিটে অগ্নিমিত্রা পল। দিলীপদা যেটা বলেছেন, দিলীপদা আমাদের অত্যন্ত সিনিয়র একজন নেতা। তিনি যেটা বলেছেন তার উত্তর দিলীপদাকেই দিতে হবে। কিছু তো ত্রুটি আছে, যে কারণে আমাদের 27,000 ভোটে হারতে হলো, সেগুলোর ইন্ট্রোস্পেকশন দরকার। আমরা ভেবেছিলাম আমরা জিতব, এবং সাংগঠনিক কিছু বিষয় রয়েছে, আরও কিছু বিষয় আছে যেগুলো খতিয়ে দেখা দরকার। সাংগঠনিক কিছু বিষয় রয়েছে যে কারণের জন্য হয়তো জেতা আসনও হাতছাড়া হয়ে গিয়েছে অগ্নিমিত্রা পল, তার বক্তব্য। অন্যদিকে অশোক দিন্দা বিজেপির আরও একজন বিধায়ক কি বলছেন শোনাই। দেখুন, টিকিট কাউকে তো আর বলে কয়ে দেয় না যে কে কোথা থেকে পাবে, কি বৃত্তান্ত না। এক্সপেক্ট করিনি যে দিলীপদা হারবে ওখানে। আমরা মানুষ, জনগণের রায়কে আমরা সবসময় মাথায় উপরেই রাখি। এবং দিলীপদা সেখানে হেরে গেছেন, সেটা আমরা সবাই কষ্ট পেয়েছি। কে হারিয়েছে, কে কাঠি করেছে, এসব আমার মনে হয় না ঠিক নয়। এবারে অবভিয়াসলি কেন হারা হয়েছে সেটা একটা স্কুটিনি করা উচিত। হাত জোড়ো করে ভোট চাইতে হবে, পায়ে পড়ে যেতে হবে, সবসময় নিচে থাকতে হবে, মানুষের কাছে নত হয়ে ভোট চাইতে হবে। এই রাজ্যের ক্ষেত্রে এইরকম ভরাডুবি কেন হলো বিজেপির ক্ষেত্রে? সাংগঠনিক ক্ষেত্রে কি কোনো রকমের কোনো সমস্যা ছিল, যে কারণের জন্য ভালো ফল হতে হতো শেষ পর্যন্ত যা রেজাল্টের সামনে আসলো তাতে 6টি আসন খোয়াতে হলো বিজেপিকে? আর তাই নিয়ে আত্মসমালোচনা বিভিন্ন জায়গা থেকে শুরু হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক নেতারা যারা নেতৃত্বে ছিলেন তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আর ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তথাগত রায় বিজেপির আরও একজন নেতার বক্তব্য তুলে ধরি আপনাদের সামনে। ওল্ড ইজ গোল্ড দিলীপ ঘোষ বলেছেন,
আমার একটু আশ্চর্য লাগছে কারণ উনি যখন সভাপতি হয়ে এসেছিলেন তখন পুরনো যারা বিজেপির কার্যকর্তা ছিল তারা যখন ওর সঙ্গে দেখা করতে যায় উনি তাদের সঙ্গে অত্যন্ত শালীন ব্যবহার করেন এবং তার ফলে তাদের একটা বৃহৎ অংশ বসে যায়। একটা কথা আমি বলবো যে এভাবে এই প্রার্থীদের এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া এটা ঠিক হয়নি এবং এটা না হলে হয়তো এদের মধ্যে কয়েকজন জিততে পারতেন। যেমন এই দক্ষিণ কলকাতা কেন্দ্রে যেখানে আমরা বসে আছি এখানে যেভাবে দেবশ্রী চৌধুরীকে নিয়ে আসা হয়েছে, যিনি রায়গঞ্জ থেকে এর আগে জিতেছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন, তাকে যেভাবে এই শহরী কেন্দ্রে নিয়ে আসা হয়েছে আমার মনে হয় না এটা সুবিবেচনার কাজ হয়েছে। এরকম আরও কিছু আছে, অগ্নিমিত্রার ক্ষেত্রেও এটা হয়েছে, দিলীপ ঘোষের ক্ষেত্রে এটা হয়েছে, এটা না করলেই ভালো হতো। অন্যদিকে দিলীপ ঘোষের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ওল্ড ইজ গোল্ড আরও একটি বিতর্কে জন্ম দিল। লোকসভা নির্বাচনে খারাপ ফল ক্ষোভ প্রকাশ আগেই করেছেন দিলীপ ঘোষ। এমনকি আসন অর্থাৎ জেতা আসন থেকে সরিয়ে দেওয়া প্রার্থীদের নিজ নিজ আসন থেকে সরিয়ে দিয়ে পরবর্তী সময়ে যে ভরাডুবি হয়েছে, যেভাবে হাতছাড়া হয়েছে জেতা আসনগুলি, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কার্যত অভিমানের সুরে বক্তব্য রাখতে শোনা গিয়েছে দিলীপ ঘোষকে। আর এবার সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পোস্ট করেছেন দিলীপ ঘোষ, যেখানে লেখা রয়েছে ওল্ড ইজ গোল্ড, অর্থাৎ পুরনোর ওপরেই আস্থা ভরসা রাখার কথা যেন আরও একবার স্পষ্ট করতে চাইলেন দিলীপ ঘোষ এই পোস্টের মধ্য দিয়ে। লোকসভা নির্বাচনে খারাপ ফল আগেই ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। দলের সিদ্ধান্তে কার্যত অভিমানী দিলীপ ঘোষ তিনি এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ড পোস্টের মধ্য দিয়ে নতুন কোনো বার্তাকে সামনে তুলে ধরবার চেষ্টা করছেন দিলীপ ঘোষ। ফল প্রকাশের পরে যেভাবে অভিমানের সুরে শোনা গিয়েছে দিলীপ ঘোষের, এমনকি ষড়যন্ত্রের তত্ত্বও কিন্তু তিনি সামনে এনেছেন এবং সেই দিলীপ ঘোষই যে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ওল্ড ইজ গোল্ড বলে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের সাংসদ খুনে গ্রেফতার মূল চক্রী। নেপাল থেকে গ্রেফতার মূল চক্রী সিয়াম এবং সিয়ামকে গ্রেফতার করলো সিআইডি। সিয়ামকে জেরায় নয়া তথ্য, সিআইডির হাতে খুনের পর আততায়ীদের পালানোর ব্যবস্থা করে সিয়াম। আততায়ীদের